আচ্ছা, আগের দিন আমরা মোটামুটি অবস্ট্রাকটিভ করেছিলাম। তো তোমাদের একটা কথা আছে, যেটা হচ্ছে মেকানিজম অফ লেবার। এটা একটা ছক আছে, যদি এত কিছু লিখতে না পারো তখন এই ছকটা নামিয়ে দেখে দেবো, বুঝতে পেরেছো? কারণ অনেকটা লেখা হয়ে যাচ্ছে মেকানিজম অফ লেবার। তোমরা তিনটে স্টেজে ভাগ করে লিখিয়েছে, বুঝতে পেরেছো? ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। লিখতে লিখতে তোমাদের সময় অনেক চলে যাবে। সেক্ষেত্রে আমি একটা ছক দিয়ে দিচ্ছি। কোশ্চেনটা যেখানে যায় এরকম যে হোয়াট ইজ লেবার, লেবারের সংজ্ঞা দিয়ে দেবে, যেটা লেখা আছে লেবার, হোয়াট ইজ লেবার, লেবারের সংজ্ঞা দেবে। কতগুলো স্টেজ, লেবারের কটা স্টেজ বলবে, 1 2 3 4। হ্যাঁ, ফার্স্ট স্টেজ কত থেকে কত, কতক্ষণ খায়। সেকেন্ড স্টেজ কত থেকে কত, কতক্ষণ টাইম। থার্ড স্টেজ কত থেকে কত, কতক্ষণ টাইম। আর ফোর্থ স্টেজ হচ্ছে স্টেজ অফ অবজারভেশন, 1 ঘন্টা অবজারভেশনে রাখা হয় মাকে আফটার ডেলিভারি। ঠিক আছে, এই শুধু জাস্ট এই কথাগুলো। ঠিক আছে, তো ফার্স্ট স্টেজ কাকে কটা থেকে কত অবধি বলেছিলাম আমাদের? 10 থেকে শুরু করে ফুল ডায়ালিটেশন অফ সার্ভিস। শুধু সার্ভাইকাল ডায়ালিটেশন বললে হবে না, সার্ভিক্সের ফুল ডায়ালিটেশন, মানে ডেলিভারি হওয়ার মতো প্যাসেজ যতক্ষণ না তৈরি হচ্ছে তাকে আমরা ফুল ডায়ালিটেশন বলবো না। ডায়ালিটেশন শুরু হয় তোমার জল ভাঙা থেকে, অর্থাৎ ফর্মেশন অফ ব্যাগ অফ মেমব্রেন থেকে, এবং ব্যাগ অফ মেমব্রেন রাপচার হয়ে যায়, কামিং আউট লিকুইড, হ্যাঁ, যেটাকে বলছে তোমার ওয়াটারফল। এবার ওয়াটারফল হচ্ছে, তার আগে পেন হচ্ছে, পেন আর ওয়াটারফল দেখে আমরা বুঝবো যে ইট ইজ ট্রু লেবার পেন। অনেক সময় প্রেগনেন্সি অবস্থা শেষের দিকে এসে অনেক সময় ভেগ কিছু পেন দেখা দেয়, সেগুলোকে অনেকে লেবার পেন মনে করে, কিন্তু অ্যাকচুয়ালি ভেগ পেনের সঙ্গে ট্রু লেবার পেনের, ফলস লেবার পেন, ভেগ বলতে ফলস লেবার পেন আর ট্রু লেবার পেন। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ট্রু অ্যান্ড ফলস? ফলসের সঙ্গে কি থাকবে না? লিকুইড জল না থাকবে না, আর ট্রুর মধ্যে থাকবে, ট্রুর মধ্যে থাকবে। আর জলটা কি করে ভাঙবে? সার্ভিক্স ওপেন করবে তবেই না ওই অ্যামনিওটিক মেমব্রেনটা, অ্যামনিওটিক লিকুইড সমেত বেরিয়ে আসবে, তারপরে তো বাস্ট হবে। তাহলে কি ফলসেতে তোমার সার্ভাইকাল ডায়ালিটেশন থাকছে না, তার ফলে ফর্মেশন অফ ব্যাগ অফ মেমব্রেন হওয়ার ঘটনা ঘটছে না। তো এইখান থেকে আমরা মানে আলাদা করে নিতে পারি, এটা ফলস পেন হচ্ছে আর এটা হচ্ছে ট্রু পেন। অর্থাৎ ট্রু লেবার পেন থেকে শুরু করে, ট্রু লেবার পেন হচ্ছে তোমার বিগিনিং অফ দা লেবার। এবার ট্রু লেবার পেন থেকে শুরু করে যতক্ষণ না সার্ভিসটা ফুল ডায়ালেট করছে, কারণ প্রথমে 1 ফিঙ্গার ডায়ালেট হবে, তারপরে 2 ফিঙ্গার ডায়ালেট হবে, তারপর 3 ফিঙ্গার ডায়ালেট হবে, তারপরে 4 ফিঙ্গার। 4 ফিঙ্গার ইজ দ্য ফুল ডায়ালিটেশন। তবেই মাথাটা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে ওই পেলভিক এর মধ্যে এনগেজ করবে, দ্যাট ইজ কল্ড এনগেজমেন্ট। ফিটালের যে পার্টটা পেলভিক্স এর মধ্যে এনগেজ করছে, নেমে আসছে যে পার্টটা, তাকে বলছি আমরা, পদ্ধতিটাকে বলছি এনগেজমেন্ট। আর হচ্ছে যে পার্টটা নেমে আসছে তাকে বলছি আমরা এনগেজমেন্ট পার্ট। বুঝতে পেরেছো? যেটা খুব কমনলি হচ্ছে তোমার থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্টেক্স। ভার্টেক্স মানে ওই ঘটনাটাকে বলছি যে অংশটা নেমে আসে, এবং প্রেজেন্টেশন। ওই প্রেজেন্টেশন, ম্যাক্সিমাম প্রেজেন্টেশন কি থাকে? ভার্টেক্স এন্ড ফোরহেড। এটা হচ্ছে কমন প্রেজেন্টেশন। এছাড়াও ফেস থাকতে পারে, ঠিক আছে? এছাড়াও এই যে এই অঞ্চল ছাড়া অন্য কোনো অংশ যখন এসে ওখানে প্রেজেন্টেড পার্ট হিসাবে শো করে, তখন সেগুলোকে বলি আমরা বিচ প্রেজেন্টেশন। যেমন পা, এগুলো সব বিচ প্রেজেন্টেশন।
ঠিক আছে? তারপরে কমনলি জেনারেলি ভার্টেক্সটা মাথাটায় নেমে আসে এখানে। তাহলে যে অংশটা নেমে আসছে সার্ভাইকাল ডাইলেটেশনের সঙ্গে সঙ্গে পেলভিসের মধ্যে, সেই অংশটাকে বলছি আমরা পেসেন্টিক পার্ট, এবং এই ঘটনাটাকে বলছি আমরা এনগেজমেন্ট। ফার্স্ট হচ্ছে লেবার পদ্ধতির এনগেজমেন্ট। তারপরে ইনক্রিজ প্রেসার, এরকম এনগেজ হলো, এই ধরো প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে এনগেজ হলো, এনগেজ হয়ে এরা ফ্লেক্স করে, মানে আরো কুঁকড়ে যায়, মাথাটা ঘাটটা একটু ভেতর দিকে, মানে মিডিয়ালে আর কি, ভেন্ট্রাল রিজিয়নের দিকে এরকম কুঁকড়ে যায়। দ্যাট ইজ কল্ড ইনক্রিজ ফ্লেকশন। এটাকে ফ্লেকশনটা আরো বেড়ে যায়, একে তো কুঁকড়ে থাকে, তার সঙ্গে আরো কুঁকড়ে যায়। তারপরে কি হয়, কুঁকড়ে গিয়ে তোমার মাথাটা এরকম ঘুরে যায়, তাকে বলছি আমরা ইন্টারনাল রোটেশন। আরো নেমে আসে, নেমে এসে তোমার আরো ঘাটটা বেঁচিয়ে দেয়, ক্রলিং। বুঝতে পেরেছো? কারণ কি হয়, এরা অ্যাকচুয়ালি এরকম সাইডেতে থাকে, ইন্টারনাল রোটেশন হয় বলে, এরকম ইন্টারনাল রোটেশন হয়ে ক্রলিং হয় বলে আস্তে আস্তে এরকম ভাবে বেরিয়ে আসে। ফেসটা ডেলিভারি হয়, ক্রলিং এর পরে ডেলিভারি অফ দা হেড, এরা হবে বেরিয়ে এসে বাইরে ইন্টারনাল রোটেশন হয়ে যাওয়ার, মুখটা সাইড দিয়ে, ফেসটা এদিকে সাইডের দিকে চলে যাবে। এরকম ফেসটা বেরোচ্ছে এরকম ভাবে, মাথাটা এরকম ভাবে বেরোচ্ছে, মাথাটা বেরিয়ে এরকম হয়, মাথাটা এরকম ভাবে, দ্যাট ইজ তোমার এই ক্রলিং। ক্রলিং হওয়ার পরে ডেলিভারি হেড, এটা ডেলিভারি হলো, ডেলিভারি হওয়ার পরে এটা রেস্টিটিউশন হবে, যে ইন্টারনাল রোটেশনে রেখে দেওয়া হয়েছিল সেরকম হবে। তারপরে আরেকটু রোটেশন হয়ে সাইড হয়ে যাবে, দ্যাট ইজ এক্সটার্নাল রোটেশন। এই এক্সটার্নাল রোটেশনের পরে যে সাইড হয়ে গেল, কাঁধটা এখানে ঠেকে রইল, তখন আমরা কি করি, ওই দু সাইড ধরে নিলাম, এই যে ধরে নিয়ে প্রথমে আগে উপর দিকে টানলাম, একটুখানি উপর দিকে টানলাম মানে এই কাঁধটা বেরিয়ে এলো, নিচে করলাম মানে এই কাঁধটা বেরিয়ে এলো, ডেলিভারি অফ দা শোল্ডার। তারপরে টেনে নিলাম, ট্রাঙ্কটা, দেহকাণ্ড বেরিয়ে এলো। এইবার বুঝতে পেরেছে কি হবে, হোল কি ওটা স্যার? বেবি, ওর বেবি, পুরো বেবিটা বেরিয়ে চলে যাবে। বেরিয়ে আসার পর আমরা কি করি, একটা ট্রে আছে, ট্রের মধ্যে বেবিটাকে রাখবো, ঠিক আছে? তবে ইন দ্য মেন টাইম, যখন আমাদের এটা হলো ইন্টারনাল ক্রলিং, ডেলিভারি আপনার হেড হলো, সঙ্গে সঙ্গে আমরা গলাটা দেখবো, ওই যে আম্বিলিকাল কর্ডটা গলায় জড়িয়ে টড়িয়ে হাসি লেগে আছে, যদি একটু আঙুল দিয়ে দেখে নেবো, দেখে নিয়ে দেখবো কোনো কর্ড ফট জড়িয়ে নেই, হ্যাঁ, তবে আর অধিকার ধ্যান দেবো না। যদি দেখা যায় কর্ড জড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে ওই অবস্থাতেই ক্ল্যাম্পিং করে নিয়ে কর্ড কেটে দিতে হবে, নাহলে শিশুটা শ্বাস, এই যে শ্বাস নালীটা ফাঁস মতো হয়ে গিয়ে মারা যেতে পারে। বুঝতে পেরেছো? আর যদি না থাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, যেমন ঘটছে ঘটে, খুব রেয়ার কেসে ওরকম থাকে, ওই কর্ড পেঁচিয়ে যাওয়া খুব রেয়ার কেস। তো এমনি সাধারণত স্বাভাবিক যে লেবার, সেখানে তো কর্ড পেঁচাবে না, ওগুলো অপশানি লেবারের মধ্যে পড়ে যাবে, অ্যাবনর্মাল তোমার লেবারের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? এইবার যেই বেরিয়ে গেল, এইবার হ্যাঁ, অনেক সময় এই যে তোমার এনগেজমেন্টের পরে, হ্যাঁ, এই যে জায়গাটা এসে ফার্স্ট যাদের বেবি হয়, ইনক্রিজ ফ্লেকশনে এসে আর বেরোতে চায় না, আটকে যায়। এবার আমি এতখানি চুল সমেত মাথা দেখতে পাচ্ছি, ফুললি স্ট্রেচ হয়ে গেছে, সার্ভিস থেকে নেমে চলে এসছে, অথচ ডেলিভারি হচ্ছে না, তখন আমাদের একটা কি করতে হয়, এপিসিওটমি। এপিসিওটমি বলে একটা কথা আছে। এপিসিওটমি মানে হচ্ছে ওই যে পেরিনিয়াম অঞ্চলে একটু ইনসিশন দিতে হয়, 1 ইঞ্চি মতো,
পেরিনিয়ামটা যখন স্ট্রেচ হয়ে গেল, এইখানে অ্যানাল অরিফিস, এইখানে ভালভার এই পয়েন্ট, পেরিনিয়াম ফুললি স্ট্রেচ, এইখানে হেডটা এরকম ভাবে এ হয়ে আছে, পেরিনিয়াম আটকে আছে, বেরোচ্ছে না। তখন এই যে পয়েন্ট, এই পয়েন্ট এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি হলো, এর মাঝামাঝি 45 ডিগ্রি। এইভাবে এখান দিয়ে আমরা হেডটাকে দুটো আঙুল দিয়ে সাপোর্ট দিলাম যাতে কোনো ইনজুরি না হয়। এবার পেরিনিয়ামটা তখন পুরো স্ট্রেচের থিন পাতলা হয়ে যায়, এইখান দিয়ে কাঁচি ঢুকিয়ে 1 ইঞ্চি মতো কেটে দিলাম। এই ইনসিশনটাকে বলছি আমরা এপিসিওটম, ঠিক আছে? এইটা দেওয়ার ফলে কি হবে, পেরিনিয়ামটা আরো রিল্যাক্স হয়ে গেল, হেডটা ফ্যাট করে বেরিয়ে এলো, ডেলিভারি হলো, অর্থাৎ হেড ডেলিভারিটা। এবং এটা একটা মাইনর প্রসিডিওর, এটা নরমাল লেবারের মধ্যেই পড়ে, এটা কোনো এক্সট্রা কোনো নয়। এরপরে কোনো স্টিচের প্রয়োজন পড়ে? অবশ্যই, সেটা পরের গল্প। এখন হেড ডেলিভারি হয়ে গেল, বাচ্চা পুরো ফুল টার্ম ডেলিভারি হয়ে গেল, এবার ট্রেতে রাখলাম। এইবার মায়ের সঙ্গে বাচ্চা ঢুকায়, ও তো তখনও পটের সঙ্গে আটকা পড়ে আছে মায়ের সঙ্গে, তখন পট থেকে নিয়ে মোটামুটি 3 ইঞ্চি 4 ইঞ্চির মতো ছেড়ে দিয়ে একটা ক্ল্যাম্প দিলাম চাইল্ড সাইডে। রক্তটাকে আগে মাদার সাইডে দিই আমরা, তারপরে রক্তটাকে চাইল্ডের দিকে ঠেলে দিয়ে আর একটা ক্ল্যাম্প দিই, এরকম দুখানা পাশাপাশি ক্ল্যাম্প দিয়ে দিলাম, ক্ল্যাম্প আটকে দিলাম, দিয়ে এবার দুটো ক্ল্যাম্পের মাঝখানে কাঁচি দিয়ে কেটে দিলাম। একটা ক্ল্যাম্প তোমার চাইল্ডের দিকে আছে, একটা ক্ল্যাম্প মাদার দিকে আছে। কাটার আগে ক্ল্যাম্পিং করার পরে, কাটার আগে ক্ল্যাম্পিং করার পরে এখান থেকে 1 ইঞ্চি দূরে একটা সুতো দিয়ে গিট দিলাম, তার 1 ইঞ্চি দূরে আর একটা সুতো দিয়ে গিট দিলাম। আমরা 3-4 ইঞ্চি রেখেছি বাচ্চার দিকে, বেবির দিকে, বেবির দিকে, বেবির দিকে আমি 3-4 ইঞ্চি রেখে ক্ল্যাম্প করেছি। এই যে নাভি আর এখানে যে ক্ল্যাম্প, এক নাভি থেকে 1 ইঞ্চি দূরে একটা আমি নট করলাম, তার 1 ইঞ্চি ছেড়ে দিয়ে আর একটা নট দিয়ে ওর সুতোর আকারে থাকে, দিয়ে আর একটা নট করলাম। দুটো যখন নট কমপ্লিট হয়ে গেল, তারপরে দুটো ক্ল্যাম্পের মাঝখান দিয়ে কেটে দিলাম, তারপরে বেবি সাইডে ক্ল্যাম্পটা খুলে দিলাম, মায়ের সাইডে ক্ল্যাম্পটা রয়ে গেল, ওইটা থাকবে। যতক্ষণ না প্ল্যাসেন্টা ডিটাচ হচ্ছে ততক্ষণ মায়ের সাইডের ক্ল্যাম্প আমরা খুলব, ঠিক আছে? এবার কটের সঙ্গে ঝুলতে থাকবে। এবার বেবিকে কেয়ার নেওয়া হবে, বেবিকে আউট করে দেওয়া হলো, মায়ের থেকে আলাদা হয়ে যাবে। এইবার হ্যাঁ, সুতো দুটো বাঁধতে হবে, দুটো বাঁধতে হবে, একটা নাভি থেকে 1 ইঞ্চি দূরে, তার 1 ইঞ্চি দূরে বা 2 ইঞ্চি দূরে আর একটা, ঠিক আছে? এইবার দুটো ক্ল্যাম্পের মাঝখানে কাঁচি দিয়ে কেটে দিয়ে চাইল্ড সাইডের ক্ল্যাম্পটা খুলে নেব, যেহেতু গিট বেঁধে দিয়েছি, ক্ল্যাম্প সাইড থেকে আর রক্ত আসতে পারবে না। আর ওই যে যখন গিট বাঁধছি, মানে যখন ক্ল্যাম্পিং করছি, তখন তো আমি মোটামুটি রক্তটা ঠেলে দিয়েছি, তারপরে ক্ল্যাম্পিং করেছি। এবার যদি আমি রক্তটা না টানি, কোনো অসুবিধা কিছু নেই, এখানে একটা ক্ল্যাম্প, এখানে একটা ক্ল্যাম্প করলাম, কিন্তু আমি যখন কাটবো না, আমার জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে, রক্তটা ছিটকে গায়ে পড়বে বা এদিক ওদিক ছিটকে যাবে। সেটা নালীটাকে আগে খালি করে দিতে হবে, খালি করে নিয়ে কাটলে পরে রক্ত ছিটকাবে না, হালকা রক্তটা চুয়ে চুয়ে পড়ে যাবে, বুঝতে পেরেছো? এইবার বেবিটাকে আমি কি আনবো, বেবি যদি কেঁদে ওঠে চ্যাঁ করে তো জানা মিটে গেল, মুখ নাক মুখ এগুলো দিয়ে তোমার থাকে, ওই লিলেন থাকে মানে পরিষ্কার, সেই দিয়ে নাক মুখ দিয়ে যত নিকোনিয়াম গুলো আছে, যত তোমার অ্যামনিওটিক ফ্লুইড গুলো আছে, সব মুছে টুচে ভালো করে গরম জল দিয়ে একদম পরিষ্কার করে নিয়ে বেবিটাকে ওয়েট করবো, ঠিক আছে? কিন্তু বেবিটা ডিটাচ করার পরে ফার্স্ট কেসও করা, যে দেখো তোমার কি হয়েছে। এবার জেনিটাল অর্গানটা দেখে মা বুঝে নেবে যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তবে এখন অ্যালিগেশন দিতে পারবে না বা অ্যালিগেশন দিতে পারবে, কারণ মাকে দেখানো হয়েছিল যখন মা দেখেছে তার ছেলে হয়েছে, পরে ওকে দিচ্ছে মেয়ে, তখন সে স্বাভাবিক বলবে
যে আমার বেবি চেঞ্জ হয়েছে। সেই জন্য নিয়ম হচ্ছে আমাদের ডেলিভারির পরে মাকে শো করতে হবে বেবিটাকে, যে দেখো তোমার বাচ্চা কি হয়েছে বলো। ওতে আমরা দেখি মায়ের সেন্সটাও নর্মাল আছে কিনা, হ্যাঁ, প্লাস মাও জেনে যায় তার বেবি কি হয়েছে। এইবার বেবিটাকে যত্ন করলে বেবি যে কর্ড আছে কর্ডে রাখা হলো, আর দুটো স্টিকার করা হলো, নাম্বারিং হোক যে কোনো একটা ইন্ডিকেটর, যেটা মায়ের সঙ্গে একটা থাকবে। কারণ একটা ইনস্টিটিউশনে অনেক বেবি হচ্ছে, সেক্ষেত্রে এর বেবি তার বেবি পাল্টাপাল্টি হয়ে যেতে পারে। সেই জন্য বার্থ ওয়েটটা এই সময়, বার্থ টাইম, বার্থ ওয়েট, এই দুটোকে নথিভুক্ত করা হয়। বুঝতে পেরেছো? একটা আছে নথিভুক্তকরণ, একটা আছে, ওখানে ওর নাম নিয়ে ওখানে করা হচ্ছে সব নথিভুক্ত, ওর বেবি কি কি। বুঝতে পেরেছো? এইবার এদিকে ও চলে গেল, বেবি কটে শুয়ে দেওয়া হলো। মায়ের কি করা হচ্ছে, ওই যে ক্ল্যাম্পটা দিলাম, এবার তো প্ল্যাসেন্টা ডিটাচ হবে। মেমব্রেন এখান থেকে ইউটেরাসের ফুল স্টেজ হয়ে গেছে, হ্যাঁ, বাচ্চা বেরিয়ে চলে গেছে। এন্ডোমেট্রিয়ামের মধ্যে এখানে প্ল্যাসেন্টাটা গেঁথে আছে, কর্ড এরকম ভাবে বেরিয়ে এসছে, হ্যাঁ। এখানে আমি ক্ল্যাম্প করেছি, ক্ল্যাম্পের সঙ্গে এই ক্ল্যাম্প সঙ্গে আমরা কি করি তখন একটু অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করি। এখান থেকে সেপারেশন হবে, এই যে এখানে যে এটা আছে না, এখান থেকে সেন্টারলি আগে এখান থেকে সেপারেট হয়ে ব্লিডিং হবে। ব্লিডিং এ রেসিডুয়াকে ঠেলবে, রেসিডুয়াকে ঠেলতে থাকবে, ডিটাচ হতে থাকবে, ঠেলতে থাকবে, ঠেলতে থাকবে, ডিটাচ হতে থাকবে। রেসিডুয়া থেকে আস্তে আস্তে এই ডিটাচ হয়ে যাবে। এখানটা যে ব্লিডিং হবে না, চাপে একটা লিকুইড দিয়ে যদি কোর্স দিই, দুটো মেমব্রেনের গায়ে দেওয়াটার মধ্যে সরে যাচ্ছে, ঠিক সেই রকম ভাবে। আর আমরা এই থেকে ম্যানুয়ালি এখানে ফান্ডাল প্রেসার দেওয়া হয়, দিয়ে এই যে ক্ল্যাম্পটা আছে, ক্ল্যাম্পটা দিয়ে কর্ডটা একটু জড়িয়ে নিয়ে একটু ট্র্যাকশন দেওয়া হালকা, যাতে ছিঁড়ে না যায়। জোরে টানলে তো ছিঁড়ে যাবে, সেটা হালকা আস্তে আস্তে টান দেওয়া হয়। এখানটা ডিটাচ হতে হতে পুরোটা ডিটাচ হয়ে যায়, ডিটাচ হয়ে এই প্ল্যাসেন্টা এখান থেকে বেরিয়ে আসে। এবার যে হোলটা আছে লেবার টেবিলের, ওই হোলতে তলায় বালতি রাখাই আছে। যে ডিটাচ হবে সঙ্গে সঙ্গে করে ব্লিডিং হবে, প্রচুর ব্লিডিং হয়। সেই ব্লিডিংটা ডিটাচ করে নিয়ে ব্লিডিংটা স্টপ করার জন্য আমরা থাইয়ের মধ্যে, হ্যাঁ, একটা মেথাড্রিন বলে একটা ইনজেকশন, অর্থাৎ সিন্টোসিনন। বুঝতে পেরেছো? সিন্টোসিনন মেথাড্রিন কমন ট্রেড নেমে লেবার রুমে দেখবে পেটি মেথাড। সিন্টোসিনন অ্যাকচুয়ালি, হ্যাঁ, অ্যাকচুয়ালি অক্সিটোসিন। বুঝতে পেরেছো? এই সিন্টোসিনন ইনজেকশনটা আমরা দিয়ে দিলাম, ফলে এই ড্রাই ভেসেলটা অক্সিটোসিনটা তো জানি যে লেবার হবার মানে আগে দেয় নাকি, ওটা অক্সিটোসিন। এটা হচ্ছে মেথাড্রিন, এটা সিন্টোসিনন, আমি ঠিকই বলেছি। অক্সিটোসিনটা হচ্ছে দেওয়া হয় যখন লেবার পেনটা কম হয়, ঠিক মতো হয় না, তখন স্যালাইনের মধ্যে দিয়ে দেওয়া হয় অক্সিটোসিন। লেবার পেনটা বেরিয়ে গিয়ে ইউটেরাইন কন্ট্রাকশনটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, ঠিকই বলেছি। এইটা দেওয়া সিন্টোসিনন, এটা একটা মানে ওষুধই, যেখান থেকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ওষুধগুলোকে তৈরি করে। মেথাড্রিন কমন ট্রেড নেম, মেথাড্রিনটা সবচেয়ে বেশি ইউজ হয়, হ্যাঁ, সেই জন্য দেখবে মেথাড্রিন বলে একটা ইনজেকশন পাওয়া যায়, সেইটা দেওয়া হয়। দিলে কি হয়, এইখানকার যে ভেসেলস গুলোর মধ্যে কন্ট্রাকশনটা বেড়ে যায়, ফলে ভেসেলস গুলো অক্লুড করে যায়, ফলে রক্তপাতটা বন্ধ হয়। এইবার রক্তপাতটা যে বন্ধ হয়ে গেল, আমরা এবার এটা তো বার করে দিয়েছি, বার করে এটা তো ফেলিনি, ক্ল্যাম্পটাকে তো খুলে নিয়েছি, ক্ল্যাম্পটা তো লাভিয়ে নিয়েছি। তখন এই ক্ল্যাম্পের মধ্যে গজটা জড়িয়ে এই সার্ভিস দিয়ে এন্ডোমেট্রিয়ামটাকে আমরা তখন পরিষ্কার করতে থাকি। কতক্ষণ পরিষ্কার করতে থাকি? যতক্ষণ গজে রক্ত লেগে। পরিষ্কার করতে করতে যখন দেখা যাবে গজ কাপড়ে আর রক্ত লাগছে না, তার মানে ব্লিডিং টোটালি স্টপ হয়ে গেছে, তখন এইবার এই যে আমি এপিসিওটমি দিয়েছিলাম, যখন এনজাইটিস টেস্ট হয়ে গেছিল, পাইনিগারিটাদের এপিসিওটমি মাস্ট।
পাইনি গ্যাপে মাল্টিপ্লেয়ারে কারো দিতে হয়, কারণ মাল্টিপ্লেয়ারে তখনই দিতে হয় যখন ডিস্টেন্সটা বেশি হয়। ধর একটা বেবি হয়েছিল, তার 10 বছর বাদে সেকেন্ড বেবি হচ্ছে, সেক্ষেত্রে দিতে হয়। কিন্তু পাইনি গ্যাপ মাল্টি গ্যাপিটা যদি 3 বছর আগে বা 2 বছর আগে বেবি হয়েছে, আবার বেবি হচ্ছে, সেই সময় এপিসিওটমি আমাদের সাথে দিতে লাগে না, এমনি এনগেজমেন্ট হওয়ার পরেই হেডটার ডেলিভারিটা বেরিয়ে আসে। বুঝতে পেরেছো? তো এইবার যে এপিসিওটমি যেটা উনটা ছিল, আমি লেবার টেবিলে তাকে পজিশন ওয়াইজ বেঁধে নিলাম, পা এরকম ভাবে এ করে লিথোটমি পজিশনে। তারপর এখানে দুটো লেয়ার কি 3টে লেয়ারে কতটা ডেপথ হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে ক্যাড কাট দিয়ে এটাকে রিপেয়ার করে দিলাম। একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা সেলাই দিয়ে এটাকে রিপেয়ার করে দিয়ে প্যাড আপ করে মাকে এগুলো আনবে। দ্যাট ইজ লেবার। হয়ে গেল। এই হচ্ছে লেবারের প্রসিডিউর। একটা লেবার রুমে গেলে তুমি এই ঘটনাগুলো অহরহ দেখতে পাবে। যে আর হসপিটালগুলো একসঙ্গে 10টা 12টা করে লেবার আছে, একসঙ্গে 10-12টা। এটা নরমালি হয়। হ্যাঁ, নরমালি হয়। এগুলো নরমাল। এই যা বললাম সব নরমাল। নরমালি তো ম্যাক্সিমাম হয়। এবার যেগুলো ইন্ডিকেশন থাকে সেগুলো সিজারিয়ান সেকশন করা হয়। স্যার ইন্ডিভিজুয়াল থেকে প্লাসেন্টা বেরিয়ে আসছে, টাইমটা কত? 15 মিনিট, 10 থেকে 15 মিনিট, কারো 5 মিনিটেও করতে পারে। অ্যাক্টিভ ম্যানেজমেন্টের সাহায্যে আমরা 5-7 মিনিটও করিয়ে দিতে পারি। ফান্ডার প্রেসার দিয়ে ট্যাকশন দিয়ে ওটা কারো সাহায্যে করে দিতে। নর্মালি 15 মিনিটসে সেপারেশন হয়ে যাবে, হয়ে প্লাসেন্টা আউট হয়ে যাবে। বুঝতে পেরেছি? এই হচ্ছে লেবার। এবার এইগুলো তুমি যদি দেখো 2-3টে, তবেই আরো ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে। বুঝতে পেরেছো? গেল তোমাদের এবার দেবে, এবার তোমাদের মেকানিজম লেবার লেখা আছে, পড়বে, বাংলায় লিখে দেওয়া আছে। তবে এইসব নামগুলো হয়তো নেই, বাংলায় মানে বাংলার মতো করে বলে দিয়েছে। হ্যাঁ, তবে তোমরা আমি যেটা বললাম, লেবারে এই কোশ্চেনটা আসতে পারে, হোয়াট ইজ লেবার, হোয়াট আর দ্য স্টেজ অফ লেবার, ডিসকাস দ্য মেকানিজম অফ লেবার। ঠিক আছে? মেকানিজমে স্ট্যাক করে না রাখবে, মেকানিজম অফ লেবার হেডিং দিয়ে না বলবে। তার আগে শুধু স্টেজ অফ লেবার গুলো নাম দেবে। লেবার কাকে বলে দেবে? ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজ অমুক থেকে অমুক এত টাইম, সেকেন্ড স্টেজ অমুক থেকে অমুক এত টাইম, থার্ড স্টেজ এত অমুক এত টাইম। আর একটা আছে ফোর্থ স্টেজ, যেটা হচ্ছে স্টেজ অফ সুপারভিশন। 1 ঘন্টা আফটার ডেলিভারি অফ দ্য বেবি, মা ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা 1 ঘন্টা মাকে ওয়াচ করা। ব্যাস এই কটা। তারপরে লিখে দেবে হেডিং দিবে মেকানিজম লেবার, নিয়ে এই ছকটা দিয়ে দেবে কতক্ষণ লাগবে। এছাড়া পারবে না। এইখানে যা লিখেছে তোমাদের, সত্যি কথাই লিখেছে, ভুল কিছু লেখেনি। তোমাদের 3টে স্টেজকে দিয়ে মেকানিজম দিয়েছে। তোমরা 3টে স্টেজকে এখানে লেবার কাকে বলে, হোয়াট ইজ নরমাল লেবার, গিভ দ্য ম্যানেজমেন্ট অফ এ কেস অফ লেবার। আবার দিয়েছে যে ডেসক্রাইব দ্য স্টেজ এন্ড মেকানিজম অফ লেবার। এখানে দুটো কোশ্চেন দিয়ে যে কোনো একটা কোশ্চেন দেবে। যদি ম্যানেজমেন্ট বলে, আমি যেমন বললাম ম্যানেজ, সেটা লিখে দেবে। ম্যানেজমেন্টও তো বলে দিলাম যে কতটা প্রোগ্রেস হচ্ছে দেখলে, এবার বাচ্চা ডেলিভারি হলো, তাকে কি কি করা হয়, মাকে কি কি করা হয়, এইসব যে ব্যাপারগুলো, হ্যাঁ সব এই যে ব্যাপারগুলো, এটাই হচ্ছে তোমার ম্যানেজমেন্ট। এতগুলো যে ঘটনাগুলো বললাম, বুঝতে পেরেছো? এবার দেখো নরমাল লেবার ডেফিনিশন দেওয়া আছে। স্বাভাবিক প্রসব হলো একটি পর্যায়ক্রমিক পদ্ধতি যেখানে কোন রকম কৃত্রিম সাহায্য এবং জটিলতা ছাড়াই 24 ঘন্টার মধ্যে প্রসূতির জরায়ুর স্বাভাবিক চাপে একটি পূর্ণাঙ্গ শিশুর জন্ম হয়। ঠিক আছে, সুন্দর ডেফিনিশন দিয়েছে। তো এইটা বলবে, এইবার বলবে হোয়াট আর দ্য স্টেজ অফ লেবার, তখন বলবে ওই স্টেজগুলো। এবার যদি বলে
describe the management of labor. তখন ম্যানেজমেন্ট না এটা না মেকানিজম আলাদা ম্যানেজমেন্ট আলাদা ম্যানেজমেন্ট দেখভাল কিরকম লেবারের সময় তুমি কি দেখভাল করবে মাকে কিরকম ভাবে লেবারটা দেখভাল করবে তুমি ঠিক আছে সেখানে কনস্ট্যান্ট মনিটরিং এর ব্যাপারটা থাকে সেখানে মায়ের যখনই যন্ত্রণা ওঠে তার আগে থেকে বলতে হবে দেখভালের ব্যাপারটা কি হয় আমি প্র্যাকটিক্যাল ঘটনাগুলো বলছি প্রথমে মায়ের যে যন্ত্রণা উঠলো না হসপিটালাইজেশন করা হয় হসপিটালে গিয়ে তখন প্রথমে কি করা হয় এক্সটার্নাল সেভিং করা হয় জেনিটালিয়া অফ এক্সটার্নাল পিউবিক হেয়ার যা আছে সব সেভ করে মাকে একদম পরিষ্কার কারণ বাট ক্যানালটা বাট প্লেসটা ওখান দিয়ে একটা নতুন অতিথি আসবে তাকে যতটা পারা যায় আমরা শুদ্ধ পরিশুদ্ধ ভাবে আনতে পারবো কোনো ইনফেকশন ছাড়া তাই তো সেই জন্য মায়ের বাট ক্যানালটাকে এক্সটার্নাল যে জেনিটালিয়া তাকে সেভিং করে অ্যান্টিসেপটিক লোশন দিয়ে যখন ওষুধগুলো পড়বে দেখবে সব লোশন আছে সেই লোশন দিয়ে ভালো করে সেভ করা হয় তারপরে কি হয় তারপরে তোমার এটা হচ্ছে ইউটেরাস যখন পড়িয়েছিলাম বলেছিলাম এই ইউটেরাসে এইদিকে আছে ব্লাডার এদিকে আছে রেকটাম তার মাঝখানে আছে ইউটেরাস বাচ্চাটা ওই মাঝপথ দিয়ে আসবে এই যদি এই ব্লাডার যদি পড়ে থাকে এটা যদি রেকটাম যদি মলে পূর্ণ থাকে ব্লাডার যদি পেচ্ছাপে পূর্ণ থাকে তাহলে প্যাসেজটা ছোট হতে পারবে তখন ফোর্সফুলি বাচ্চা তো নামবেই তখন একে ইনজুরি করবে সেই জন্য আমাদের লেবার পেন যখন ওঠে তখন আমরা এনেমা দিয়ে পায়খানা রাস্তা দিয়ে একটা লিকুইড সাবস্টেন্স ঢুকিয়ে দিই এনেমা দিয়ে এখানে পরিবর্তন টয়লেটে যায় গেলে পরে এনেমা দেওয়ার পরে 1-2 মিনিটের মধ্যে উড় করে এখানে রেখার মধ্যে যত পায়খানা মল আছে সব বেরিয়ে চলে এটা পরিষ্কার করে এটা খালি করে দিলাম পালে নল চাপ করলে এরকম করবে নল জিনিস থাকলেই মোটা খালি হয়ে গেলে তার প্যাসেজ কতটা বেড়ে গেল পেচ্ছাপে মেয়েদের ইউরেটটা খুবই ছোট নল ঢুকিয়ে দিলাম থলি থেকে যত পেচ্ছাপ আছে মানে ইউরিন আছে সব এখান দিয়ে ইভাকুয়েট করে দিলাম ক্যাথিটার দিয়ে টিউবের ক্যাথিটার লাগিয়ে দিলাম ক্যাথিটার দিয়ে ইউরিন বাইরে চলে এলো এটা হচ্ছে থলি খালি হয়ে গেলে সেটা অনেকটা পেস হয়ে গেল তার ফলে কি হচ্ছে যখন ডেলিভারির সময় আমি যদি ডেলিভারির সময় এগুলোকে যদি খালি রাখতে পারি ডেলিভারিটা স্মুথলি হবে আর দুই হচ্ছে কোনো ধরনের কমপ্লিকেশন ম্যাটারনাল কমপ্লিকেশন গ্রো করতে বুঝতে পেরেছো সেই জন্যে ডেলিভারি যে চার্জ শুরু হচ্ছে লেবার পেন থেকে লেবার পেন সো মানে হচ্ছে ওই যে ফর্মেশন অফ ব্যাক অফ মেমব্রেন সেটা ফেটে গিয়ে যেটা তোমার জলটা বেরিয়ে আসছে দ্যাট ইজ সো যখন হচ্ছে লেবার পেন হচ্ছে তখনই মাকে ইনস্টিটিউশনাল ডেলিভারি আমাদের মুখ্য উদ্দেশ্য ভালো করে বুঝবে মাস্ট বলে দিয়েছে প্রতিটা কোনো মা যেন হোম ডেলিভারি না হয় সব বাই ইনস্টিটিউশনাল ডেলিভারি করতে হবে একদম সরকারি রুলস তো সেই জন্য মাকে সঙ্গে সঙ্গে ইনস্টিটিউশনে পাঠাতে হবে ইনস্টিটিউশনে নিয়ে গিয়ে কি করতে হবে কি করা হয় প্রথমে এক্সটার্নাল জেনিটালিয়া সেভিং করা হয় তারপরে এনেমা দিয়ে তোমার রেকটাম ক্লিয়ার করা হয় ক্যাথিটার পরিয়ে তোমার ইউরিন ব্লাডার ক্লিয়ার করা হয় আর মাকে এবার হালকা মায়ের যদি দেখি যে সার্ভিস সেইভাবে ডায়ালেট করেনি তখন মাকে হালকা হাঁটাচলা করতে দেওয়া পারি আর সলিড ফুড কমপ্লিটলি বন্ধ করে দিতে হবে যদি খিদে পায় তো লিকুইড ফুড দিতে হবে কারণ সলিড ফুড দিলে আবার দেখতে হবে এসে জমা হওয়ার ঝামেলা থাকবে সেই জন্য তাকে যত লিকুইড ফুড খাওয়ানো হবে তত সুবিধা ক্যাথিটার পড়ানো থাকবে ইউরিনাল বেরিয়ে চলে যাবে বুঝতে পেরেছো এইবার প্রোগ্রেসটা কি হয়েছে দেখতে হবে যন্ত্রণা বেশি হলে পরে বার টেবিলে শুয়ে দিতে হবে শুয়ে মায়ের পালস রেট প্রেসার তারপরে হচ্ছে টেম্পারেচার তারপরে যে সার্ভাইকাল ডায়ালিটেশন এগুলো কনস্ট্যান্টলি ওয়াচিং করতে হবে ঠিক আছে
যখন সার্ভিস সার্ভাইকাল ডায়ালেশন 4 ফিঙ্গার হবে তার আগে আমাদের রেডি হতে হবে, অর্থাৎ বেবি কট, তারপরে হচ্ছে তোমার লাইগেশনের জন্য তোমার সুতো, তারপরে কাঁচি, তারপরে ক্ল্যাম্প, হ্যাঁ, তারপরে যে গজ, তারপরে যে সুন্দর পরিষ্কার কিছু কাপড় ছেঁড়া, তারপরে গরম জল, তারপরে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট গুলোকে রেডি করে নিতে হবে। কারণ 4 ফিঙ্গার ডায়ালেট হয়ে গেছে মানে এবার বেবি আউট হবে, সেই জন্য তার ম্যানেজমেন্টের জন্য অর্থাৎ সেকেন্ড স্টেজ অফ লেবারের জন্য ব্যবস্থাপনা করে নিতে হবে। এইবার যে 4 ফিঙ্গার ডায়ালেট হয়ে গেল, ফার্স্ট স্টেজ শেষ হয়ে গেল, সেকেন্ড স্টেজে চলে এলো, হেড ডেলিভারি হলো। হেড ডেলিভারি যদি না হয়, পেরিনার মধ্যে খুব স্টেজ অবস্থায় আটকে থাকে, তখন একটা ইনফিউশন দিতে বললাম, দ্যাট ইজ কল এপিসিওটমি। তাই এপিসিওটমি দিলাম যে হেডটা বেরিয়ে এলো, তারপর বাচ্চাটাকে ডেলিভারি করে দিলাম বাই ল্যাটারাল ফ্লেকশন, সব ট্রান্সফার বেরিয়ে গেল। এইবার বাচ্চাটার সঙ্গে মায়ের ডিটাচমেন্ট, ঠিক আছে, ডিটাচমেন্টে বললাম যেটা আগে বলেছিলাম, ডিটাচমেন্ট করিয়ে নিয়ে এবার বেবি কেয়ার, বেবিটাকে কেয়ার নিয়ে ওয়েট করা, মাকে দেখানো, হ্যাঁ, নাক মুখ পরিষ্কার করা, বেবি ঠিক মতো কাঁদছে কিনা, শ্বাসকষ্ট ঠিক নিচ্ছে কিনা, শ্বাসনালী ফাসনালীতে কোনো ধরনের ব্লকেজ আছে কিনা সেগুলো দেখে নিয়ে, যদি ব্লকেজ থাকে তা আবার এতে নিয়ে যেতে হবে। সেখানে ওই যে মেশিন গুলো আছে, সাকিং মেশিন, ওই সাকিং মেশিন গুলোতে নাক মুখ মুখ করে দিকে মিউকাস গুলোকে সব টেনে বার করে তোমার রেসপিরেশনটাকে চালাবার ব্যবস্থা করা হয়, ঠিক আছে, আর্টিফিশিয়ালি। তো এরকম চলে গেলে ট্যাক করে কেঁদে উঠলো মানে বাচ্চা ঠিক আছে। এইবার বাচ্চা, এবার মাকে কেয়ার নিতে হবে। এবার মায়ের তোমার প্লাসেন্টা ডেলিভারি করতে হবে। প্লাসেন্টা যে ডেলিভারি হয়ে যাবে, মেটার ইনজেকশন দিতে হবে। ইনজেকশন দিয়ে রক্ত করে ইউট্রাসটাকে ভালো করে সাফা করতে হবে। তারপরে এপিসোটমি যে উঁচটা যদি দেওয়া থাকে সেটাকে রিপেয়ার করতে হবে। যদি এপিসোটমি না দেওয়া থাকে এদিক ওদিক টিয়ারও হতে পারে, সেগুলো ওয়াচ করতে হবে। কোনো জায়গায় ভ্যাজাইনার মধ্যে বা কোনো এক্সটার্নাল পেরিনিয়াল অঞ্চলে কোনো টিয়ার আছে কিনা, ছিঁড়ে ছুঁড়ে গেছে কিনা, সেগুলোকে রিপেয়ার দিতে হবে। আমাদের এই রিপেয়ারটা যাতে আমি ভালোভাবে দিতে পারি সেই জন্যই আমরা প্ল্যান ওয়াইজ আগে থেকে কেটে নিই। আগে থেকে যদি আমি কেটে নিই কোথায় যে কাটছে যদি জানি, সেটাকে রিপেয়ার করা খুব সোজা। কিন্তু যদি না কাটি, তখন মাথাটা বেরোলো, তখন যদি এই আপার ওয়ালে এতটা ছিঁড়ে গেছে, এই ল্যাটারাল ওয়ালে এতটা ছিঁড়ে গেছে, সেইগুলো সেলাই করা খুব শক্ত হয়ে, বুঝতে পেরেছো? অর্থাৎ রিপেয়ার করতে অসুবিধা হয়, সেই জন্য আগে থেকে আমি প্ল্যান করে কেটে নিলাম, সেটাই রিপেয়ার দিয়ে দিলাম। আর অন্যান্য জায়গাগুলো একদম অ্যাজ ইট ইজ সুন্দর হেলদি রয়ে গেল, বুঝতে পেরেছো? সেই উদ্দেশ্য নিয়েই এপিসোটমি দেওয়া। যদি বলে এপিসোটমি কেন দেয়, এপিসোডে এই জন্যই দেওয়া হয় যাতে আনওয়ান্টিং কোনো সিচুয়েশন বা অন্যান্য ইনজুরি গুলো এমন একটা বেকায়দার জায়গায় ছিঁড়েছে, সেখানে সেলাই দেওয়াই বিশাল একটা ঝামেলার ব্যাপার। তো এইসব ঝামেলাগুলো এড়াবার জন্যই আমরা এপিসোটমিটা, বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের অবস্ট্যাটিক্সের ব্যাপার স্যাপার, যেখানে লেবার সংক্রান্ত ব্যাপারগুলো আছে। তো মোটামুটি অবস্ট্যাটিক্স তোমাদের শেষ। এইবার আমরা ধরবো সার্জারি। স্যার, হ্যাঁ, এই জায়গাতে লাইগেশন সম্বন্ধে ছোট করে বলুন। লাইগেশন, ভেরি গুড। লাইগেশন কিছুই নয়, লাইগেশন হচ্ছে পার্মানেন্ট স্টেরিলাইজেশন। পার্মানেন্ট, যে আমার দুটো বাচ্চা হয়ে গেছে, আমার আর বাচ্চা চাই না, ঠিক আছে, সেই জন্য বাচ্চা যাতে না হয় সেই জন্য ওই যে দুটো ইউট্রাইন টিউব আছে, ফ্যালোপিয়ান টিউব, এই টিউবগুলোকে ডিসকানেক্ট করে দেবে। সেটা কি বাইরে থেকে? বাইরে থেকে কেন? যখন সিজারিয়ান সেকশন হচ্ছে, ওপেন তো করাই হয়েছে, তখনই অনেকগুলো পদ্ধতি আছে। এরকম ভাবে ভাঁজ করে অনেক সময় নট বেঁধে দেওয়া হয়, অনেক সময় কটারি করে পুড়িয়ে দেওয়া হয়, অনেক সময় কেটে আলাদা করে দেওয়া হয়, বুঝতে পেরেছো? অর্থাৎ ওগুলো পদ্ধতি যখন লাইগেশন একটা চ্যাপ্টারই আছে, তোমাদের কোর্সে নেই, ঠিক আছে, আমার অনেক পড়াতে হবে, ঠিক আছে, তো সেইগুলোই যেতে হবে। এবার আমরা চলে আসবো দেখিনি আমাদের সার্জারিতে কি কি পড়তে হবে। হ্যাঁ, প্রথমেই আছে অ্যাপেন্ডিসাইটিস। রাইট ডাউন দা কজ, সিমটম, সাইন, ট্রিটমেন্ট সবই দিয়ে দিয়েছি একসাথে। অ্যাপেন্ডিসাইটিস কাকে বলে?
কারণ ক্লিনিক্যাল ফিচার্স আর ট্রিটমেন্ট। তারপরে হচ্ছে কোলেসিস্টাইটিস। আচ্ছা, তারপরে আছে তোমার ব্লিডিং পার্ট রেকটাম, মানে হচ্ছে হেমারয়েডস। হোয়াট ইজ স্টমাক? Definition दिया है what is stomach? Stomach is the most dilated portion of the GI tract between esophagus and duodenum. এর উপরের অংশটাকে বলছি esophagus, এর এইখানের অংশটাকে বলছি আমরা, এইখান থেকে এটাকে বলছি আমরা duodenum, duodenum। এই ডিওডেন এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে, এই যে ডিওডিনাম 10 ইঞ্চি মতো ডিসটেন্স লম্বা। তার ফার্স্ট 1 ইঞ্চিকে মানে 2 ইঞ্চিকে আমরা বলি ফার্স্ট পার্ট, তারপরে 4 ইঞ্চিকে মানে 3 ইঞ্চিকে বলি আমরা সেকেন্ড পার্ট, তারপরে থার্ড পার্ট, ফোর্থ পার্ট, এরকম 4টে পার্টে ভাগ করি 10 ইঞ্চিতে, ঠিক আছে? তো এইখানটার মধ্যে তোমার একটা গ্ল্যান্ড থাকে, রেসিনিউস গ্ল্যান্ড, মানে এরকম নরম থলথলে জেলিফিশের মতো এরকম গোল গোল অ্যাসাইনাইন থাকে, এরকম নরম থলথলে থলির মতো, জেলিফিশ থেকে ছোট জেলিফিশের মতো একটা গ্রন্থি থাকে, যেটা একটা এরকম গ্ল্যান্ডের সঙ্গে একটা যুক্ত থাকে। একটা গ্ল্যান্ডের সঙ্গে যুক্ত থাকে, যে গ্ল্যান্ডটাকে আমরা বলি বলো স্প্লিন, যেটাকে বলি আমরা স্প্লিন। স্প্লিন ইজ দ্য মোস্ট মানে লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড। প্লিহা হচ্ছে একটা লিম্ফ গ্ল্যান্ড। লিম্ফ গ্ল্যান্ড তো অনেক আছে আমাদের শরীরে, স্কিনের নিচে অসংখ্য, এখানে যে সার্ভাইকাল লিম্ফ গ্ল্যান্ড আছে, অ্যাক্সিলাতে অ্যাক্সিলারি লিম্ফ গ্ল্যান্ড আছে, ইনগুইনাল লিম্ফ গ্ল্যান্ড আছে। এরকম পেটের মধ্যে সবচেয়ে বড় লিম্ফ গ্ল্যান্ড হচ্ছে স্প্লিন, ঠিক আছে? যেটার সঙ্গে টেল অফ দা প্যানক্রিয়াস, যুক্ত থাকে, এটা হচ্ছে প্যানক্রিয়াস। এই যে থলথলে জেলির মতো, এটাকে বলছি আমরা প্যানক্রিয়াস। এটা একটা মিশ্র গ্রন্থি, এর যত সিক্রেশন ভেতরে একটা নলের মধ্যে পড়ে, সেই নলটাকে আমরা কি বলি? প্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে? এই প্যানক্রিয়াটিক ডাক্ট, আর এইখানে যে ডাক্ট মানে নিচে এইখানটা একটা গ্ল্যান্ড থাকে আমাদের শরীরে, বুঝলেন? বড় একটা গ্ল্যান্ড থাকে, এটাকে বলি আমরা লিভার, বুঝতে পেরেছো? এখানে লিভার থেকে দুটো নল এর সাহায্যে কমন বাইরেটা লিভারে তোমার এটা লিভার থেকে যে জুসটা বেরোয়, সেই জুসটাকে আমরা কি বলি? বাইল। এইরকম বেরিয়ে আসে। আর এইখান থেকে এই নলের সঙ্গে আর একটা লিভারের সাহায্যে একটা থলি থাকে, গলব্লাডার। এই গলব্লাডার থেকে বেরিয়ে যে ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডিনাম দিয়ে এটা এরকম নেমে আসে, নলটা নেমে এসে এই যে এখান দিয়ে নেমে আসছে, নেমে এসে এই যে প্যানক্রিয়াটিক ডাক্টটা আছে, এই ডাক্টের সঙ্গে যুক্ত হয়। যুক্ত হয়ে এখানে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডিনামে অ্যাম্পুলা ফাটা বলে একটা অংশ আছে, এখান দিয়ে ওদের যত সিক্রেশন, লিভারের সিক্রেশন আর প্যানক্রিয়াসের সিক্রেশন এই ডিওডিনামের মধ্যে পড়ে থাকে। বুঝা গেল? হ্যাঁ, এইটা
জিআই ট্র্যাক। জিআই ট্র্যাকের মধ্যে যে যদি আমরা এই রাখি ইনসিশনটি, এখানে সব জায়গাতেই আমরা 4টে লেয়ার পাবো। একটা পাবো কি বাইরে সিরাস লেয়ার, দ্যাট ইজ ফর পেট্রোলিয়াম, অ্যাকচুয়ালি পেট্রোলিয়াম পাওয়ারে সিরাস লেয়ার। তার ভেতরে পাবো মাসেলস লেয়ার, তার ভেতরে পাবো সাবমিউকাস কোট, তারপরে মিউকাস মেমব্রেন। এরকম 4টে লেয়ার বিশিষ্ট, যেখানটায় কাটি না করে 4টে লেয়ার পাবো। তো স্টমাকের মধ্যে এই যে মিউকাস সাবমিউকাস কোষের মধ্যে কিছু সেল থাকে যারা কি করে বিভিন্ন এনজাইম সিক্রিয়েশন আর অ্যাসিড, বিভিন্ন এনজাইম আর অ্যাসিড সিক্রেশন। দু ধরনের গ্রুপস অফ সেল থাকে, প্যারাইটাল সেলস আর অক্সেন্টিক সেলস। অক্সেন্টিক সেলগুলো তোমার কি করে, এই সেল ক্ষরণ করে। প্যারাইটাল সেলগুলো পেপটিক সেল যেগুলো বলছি, পেপটিক সেলগুলো তোমার এনজাইম ক্ষরণ করে। কি কি এনজাইম ক্ষরণ করে? স্টমাক হাইড্রোক্লোরিক অ্যাসিড এনজাইম বলেছি, ও এনজাইম ওই পেপসিন, লাইক পেপসিন আর লাইট। আর এবার পেপসিন প্রোটিনের জন্য, লাইপেজ ফ্যাটের। স্টমাক থেকে দু প্রকারের এনজাইম ক্ষরণ হয়, একটা হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম আর ফ্যাট পরিপাককারী এনজাইম। প্রোটিন পরিপাককারী এনজাইমকে কি বলে? পেপসিন। এটাকে বলছি আমরা গ্যাস্ট্রিক পেপসিন। অ্যাকচুয়ালি বেরোয় পেপসিনোজেন হয়, তারপর সেটা অ্যাসিডের সঙ্গে মিশে অ্যাসিড পেপসিন হয়ে পেপসিনে হয়। এবার ওই অ্যাসিড পেপসিন হলে পরে তবেই ওরা অ্যাক্টিং হয়, ক্ষমতা পায়, তখনই ওরা প্রোটিনকে হজম করতে পারে। তার মানে কি, HCl ক্ষরণ না হলে প্রোটিন জাতীয় খাবারগুলো হজম হতো না। কেন না, ওখান থেকে যে বেরোনো এনজাইমটা অ্যাক্টিভেটই হতো না। অ্যাক্টিভেট করে অ্যাকচুয়ালি অ্যাসিড HCl, যেটা তোমার অক্সিজেন সেল। যদি কোনো কারণে এই অ্যাসিড পেপসিন জুসের পরিমাণ বেড়ে যায়, তখন কি হয় না, এই যে অঞ্চলগুলো, এই যে মিউকাস মেমব্রেন গুলো আছে, এই মিউকাস মেমব্রেন গুলো ক্ষতিগ্রস্ত হয় স্টমাকে প্লাস জিওডিনামে। কারণ এইটাই তো ক্রাইমটাই এখান দিয়ে নেমে আসবে, কারণ এটারই কন্ট্রিবিউশন জিওডিনাম। স্টমাক থেকে যা জিনিস আসবে সব এই পথ দিয়ে আসবে। এই পথটাকে নাম কি বলি আমরা? ওটা অরিফিস, কি অরিফিস? ওই যে বলে পাইলোডিক অরিফিস। পাইলোডিক। কারণ স্টমাকের 3টে অংশ আছে, ফোটে গোড়ায় রাখতে পারে না। বডি, স্টমাকের 3টে অংশ, ফান্ডাস, বডি, পাইলোরাস। পাইলোরাসের 2টো অংশ, পাইলোডিক অ্যান্টার, পাইলোডিক ক্যানাল। ঠিক আছে? তো পাইলোডিক এই যে অরিফিসটা, ক্যানালের মুখটাকে বলছি আমরা পাইলোডিক অরিফিস। ওই দিকটা হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, তাই তো? বা কার্ডিয়াক এন্ড বলি, কারণ উপরে হার্ট আছে বলে, বা কার্ডিয়াক অরিফিসও বলা হয় অনেক সময় ওই ওপেনিংটাকে। তো এইখান দিয়ে মানে এই স্টমাকের মধ্যে যত খাবার দাবার সব এইখান থেকে আস্তে আস্তে আসে, স্টমাক সংকোচন করে আস্তে আস্তে পাটা, এখানে স্পিনটার আছে, পাইলোডিক স্পিনটার, এ একসাথে সবাইকে পাঠায় না, কারণ স্টমাক একটা স্টোর হাউস হিসাবে কাজ করে। আমরা যা খাবারগুলো খাই সাময়িকভাবে স্টমাকে সঞ্চিত হয়, কারণ কার্বোহাইড্রেটের তো ওখানে হজম হয় না। এই যে এত গাদা গাদা ভাত দিচ্ছি, থাকছে কোথায়? একসাথে কি অন্তে চলে যাচ্ছে না, স্টমাকে জমা যাচ্ছে, পাইলোডিক স্পিনটার খুলে অল্প অল্প করে অন্তে পাঠাচ্ছে। এইখান থেকে অন্ত্রের শুরু, এইখান থেকে অন্ত্রের শুরু। অন্ত্র 2টো প্রকার, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, সেটা লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে শুরু হচ্ছে এখান থেকে ডিউডিনাম, তারপর একটু সরু হলো জেজুনাম, আরো সরু হলো এই জেজুনাম, তারপরে আরো সরু হলো ইলিয়াম। এই ইলিয়াম
ডিউডিনাম প্যাচকে মানে প্রায় 20 ফুট মতো দুজনে মিলে, তাই তো 20-22 ফুট দুজনে মিলে। ওই এইখানে এসে এবার একটা মোটা নলেজ যুক্ত হলো। এই জাংশনটাকে কি বলি আমরা? সিগময়েড ইলিওসিকাল জাংশন। ইলিয়াম এসে সিকামে যে অংশে মিলিত হচ্ছে তাকে বলছি আমরা ইলিওসিকাল জাংশন। ঠিক আছে, এগুলো পরে আসছে। তো এইখানে এই যে অ্যাসিড পেপসিন ক্রাইম যদি বেশি পরিমাণে বেড়ে যায়, কেন বাড়বে? ম্যাক্সিমাম বাড়ে কিসের জন্য? প্রোটিন খাবার পাওয়ার জন্য না, ডিউ টু হারিনেস, ডিউ টু ওয়ারিনেস, ডিউ টু মেন্টাল প্রেশার, ডিউ টু ডিভোচারি, ডিউ টু স্পাইস ফুড। এই যে অ্যাসিড পেপসিন ক্রাইমটা বেড়ে যাচ্ছে এতগুলো কারণ, মেনলি হাড়ি অরি কারি, হাড়ি অরি কারি, এই তিনটে কারণের জন্য আমাদের অ্যাসিড পেপসিন জুসের পরিমাণটা বেড়ে যায়, যার কারণে আমাদের স্টমাক এবং ডিওডিনাম এদের যে মিউকাস যে ওয়ালগুলো আছে সেইখানে ক্ষতি সাধন ঘটে, এবং সেই ক্ষতি সাধন ঘটার জন্য সেখানে এক প্রকারের আলসারের সৃষ্টি হয়, দ্যাট ইজ কল্ড পেপটিক আলসার, যেটাকে বলি আমরা পেপটিক আলসার। এটা তোমাদের সার্জারির একটা কোশ্চেন, হোয়াট ইজ পেপটিক আলসার? স্যার ওই যে অ্যাসিডের মাধ্যম দিয়ে এই যে স্টমাকের ওয়াল যেটা রয়েছে এটা পারফোরেশন হয়ে যায়। খুব বেশি আলসার যখন ডিপ হয় তখন পারফোরেশন হয়ে যাবে, সেগুলো সেক্ষেত্রে এটা কি রিপেয়ার করা যাবে? কি স্যার, সেটা সময় সাপেক্ষ। যদি পেরিটোনাইটিস হয়ে যায় এবং সেখানে যদি ম্যাক্সিমাম ড্যামেজ করে ফেলে তাহলে যদি শক হবে, ওই শকটা দিয়েছে ওই জন্য শক হয়ে মারা যাবে। আর যদি ইনিশিয়ালি ধরা পড়ে যায় লিকিং অবস্থাতে এবং যদি ম্যানেজমেন্ট খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়া যায় এবং জেনারেল যে ওর কন্ডিশন সেটাকে যদি আমরা সাপোর্টিং ওয়েতে ঠিক রাখতে পারি তারপরে সার্জারি করে ঠিক করে দেয়। আমার সময় দিতে হবে, বাঁধকে আমাকে রিপেয়ার করে এই সময় অবধি ঝুঁকে থাকার মতো ক্ষমতা যদি রোগীর থাকে বেঁচে যাবে, আর যদি ঝুঁকে থাকার মতো ক্ষমতা না থাকে মরে যাবে, সোজা হিসাব, আর কিছু না। বুঝে গেল? এইখানে অ্যাসিড পেপসিন জুসের জন্য তোমাদের যেটা বলা সার্জারির একটা কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই পেপটিক আলসার, হোয়াট আর ইটস ক্লিনিক্যাল ফিচার্স এন্ড ম্যানেজমেন্ট, একটা কোশ্চেন সার্জারি। এখানে আছে কিনা জানি না, কিন্তু এটা কমন কোশ্চেন। ঠিক আছে, অর্থাৎ পেপটিক আলসার কাকে বলছে না? আলসার অফ দ্য that part of the GI tract which is constantly bathing with acid pepsin juice. এর থেকে সংক্ষেপে কিছু কথা নেই। জিআই সিস্টেমে যে অংশটা ক্রমাগত অ্যাসিড পেপসিন জুসে চান করছে সেই অংশে যদি কোনো কারণে ঘা হয় তখন তাকে আমরা বলি পেপটিক আলসার। এবার অ্যাসিড পেপসিন জুসে ম্যাক্সিমাম চান করছে স্টমাক আর ডিওডিনাম, সেই জন্য পেপটিক আলসার আর টু টাইপ, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার আর হচ্ছে ডিওডিনাল আলসার। গ্যাস্ট্রিক আলসার যখন আলসারটা স্টমাকের মধ্যে ওয়ালে হচ্ছে, আর ডিওডিনাল আলসার যখন আলসারটা ডিওডিনালের মধ্যে হচ্ছে, মানে এইখান থেকে যে এই এর মধ্যে যখন ঘা হচ্ছে পেপটিক আলসার, গ্যাস্ট্রিক হয়ে যাচ্ছে নাম GASTRIC গ্যাস্ট্রিক আলসার। আর যখন এইখান থেকে এই ডিওডিনামের এই অংশের মধ্যে হচ্ছে যে কোনো জায়গায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফার্স্ট পার্টের ওয়ালের ফার্স্ট পার্টের একদম এন্ডে এইখানে এইটা ইজেক্ট করলে এখানে মারছে জায়গাটা, এই অঞ্চলে সবচেয়ে বেশি কমন ডিওডিনাল আলসার, তারপরে এই অঞ্চল, তারপরে এই অঞ্চল, আস্তে আস্তে যত দূরে যায় পার্সেন্টেজ কমতে থাকে। ঠিক আছে, এইটাকে বলছি আমরা ডিওডিনাল আলসার, ডিওডিনাল আলসার। তাহলে পেপটিক আলসার আমরা কত প্রকার পেলাম? কারণ কি পেলাম? হারিনেস, অরিনেস, কারি মানে কষা মাংস, জপেস, তেল দিয়ে খুব খেয়ে যাচ্ছে, খুব খেয়ে যাচ্ছে।
একদিন পেটটা জ্বলে উঠলো, তারপরে টক দেখু, তারপরে প্রতিদিনই পেন হচ্ছে, তো যন্ত্রণা হবে, অম্বল হবে, গ্যাস অম্বল হবে, টক ঢেকু দেবে, ওয়াটার বাস হবে, শাওয়ার ইরাকটেশন আসবে, হ্যাঁ, তারপরে যে ফ্ল্যাচুলেন্সি অ্যাবডোমেন হবে, পেটে গ্যাস হবে, পেটে একটা ডিসকমফোর্ট দেখা দেবে, এবার যন্ত্রণার বিভিন্ন ভ্যারাইটি আসবে, তারপর পেটটা জ্বালা 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 করছে, এই খেলাম, জ্বালাটা কমে গেল, আবার 1-1.5 ঘন্টা বাদে আবার পেটটা জ্বালা 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 করছে, আবার খেলাম, কমে গেল। এইরকম ধরনের যখন হবে তখন বুঝে নিতে হবে ঘাটা হয়েছে ডিউডিনাম, বুঝতে পেরেছ? আর যখন খাচ্ছি, খাওয়ার পরে পেটের যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে স্টমাকে, বুঝতে পেরেছ? অর্থাৎ ফুড পেন এর সম্পর্ক ধরে আমরা বাইরে থেকে ক্লিনিক্যালি এটা ডিসক্রিমিনেশন করতে পারি। এবার যেহেতু এটা খেলেই বেড়ে যাচ্ছে, সে খেতে চাইছে না, ভয়ে, সে সবসময় কম কম খাচ্ছে, আর কম কম খেলে কি হবে, হেলথের উপরে তার প্রভাব পড়ছে, সে আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে। ভাইরাস কি করছে, যে জ্বালা জ্বালা করছে, খাচ্ছে, এর আরাম হচ্ছে, সে খেয়ে যাচ্ছে, কোনো কোনো খেয়ে যাচ্ছে। তার মানে কি, জেনারেল হেলথের উপরে গ্যাস্ট্রিক আলসার হলে পরে জেনারেল হেলথের উপরে একটা বিশাল প্রভাব পড়বে। ডিউডিনাল আলসার হলে জেনারেল হেলথের উপরে প্রভাব পড়বে। গ্যাস্ট্রিক আলসার খেলে পরেই সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে, ডিউডিনাল আলসার খেলে পরে রিলিফ পাবে, পেটটা রিলিফ পাবে। এবার যেহেতু এ কম কম খাচ্ছে, এর হেলথ ডিটোরিয়েট করবে। এই যেহেতু কম কম খাচ্ছে না, মোটামুটি ঘন ঘন খাচ্ছে, সেখানে হেলথের প্রভাব খুব একটা পড়বে না। ইভেন অনেক সময় মোটা হয়ে যেত দেখা গেছে বেশি বেশি খাওয়ার জন্য, বুঝতে পেরেছি? এবার মেন আমাদের কি করতে হবে, 3টে জিনিসকে অ্যাভয়েড করতে হবে। অরি ভাব কাটাতে হবে, কারণ অরিনেস কি করে, ভেগাল টোন বেড়ে যায়। ভেগাস হচ্ছে এমন একটা নার্ভ, কি নার্ভ ভেগাস? ভেগাস কি নার্ভ? কত ধরনের নার্ভ আছে আমাদের? 12টা। কি নার্ভ বলি? ক্রেনিয়াল নার্ভ। তার মধ্যে সবচেয়ে লম্বা বড় ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভেগাস নার্ভ, যার সংখ্যা হচ্ছে 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে ভেগাস। ভরে আনো জল, ভেগাস অ্যাক্সেসরি গ্লসোফ্যারিঞ্জিয়াম, জল, ভরে আনো জল, গ্লসোফ্যারিঞ্জিয়াম 12 নম্বর। তোমাদের একটা পদ্য বলে দিয়েছিলাম, ওগো 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 তামাকটাকে আনো, ফেলে আনো জল, ভরে আনো কুকো, তাই তো? হ্যাঁ, ভরে আনো কুকো। হ্যাঁ, ভরে মানে ভেগাস, তাই তো? 10 নম্বর হচ্ছে ভেগাস, যেটা উৎপত্তি হচ্ছে ব্রেনের ক্যারোটিড নার্ভ। কেন বলি? 2 ধরনের পেরিফেরাল নার্ভাস সিস্টেম গড়ে উঠেছে 2 ধরনের নার্ভ দিয়ে। 12টা ক্যারোটিড নার্ভ, ক্রেনিয়াল নার্ভ, আর হচ্ছে 31 জোড়া স্পাইনাল নার্ভ, যারা স্পাইনাল কর্ড থেকে উৎপন্ন হয়েছে। আর করোটি থেকে যারা উৎপন্ন হয়েছে দ্যাট ইজ ক্রেনিয়াল নার্ভ। সেই ক্রেনিয়াল নার্ভ 12টার মধ্যে 10 নম্বর হচ্ছে ভেগাস, যে ব্রেন থেকে উৎপন্ন হয়ে লাংসে সাপ্লাই দিয়েছে, স্টমাকে সাপ্লাই দিচ্ছে, কারণ ওইখান থেকে বেরিয়ে এইখানে চলে এসেছে, পেটে চলে এসেছে। অন্যান্য নার্ভগুলো কি, ওইখান থেকে বেরিয়ে কে নাকে দিয়েছে অলফ্যাক্টরি, কে জিভে দিয়েছে, কে ফেসে দিয়েছে ফেসিয়াল, কিন্তু এইখানে পেটে নেমে আসে, পেটে নেমে আসতে পেরেছে একমাত্র ভেগাস। এই ভেগাস কি করে, আমাদের যে অক্সিজেনিক সেলগুলো আছে সেখানে সাপ্লাই আছে। এবার কি হয়, এই অ্যাসিড সিক্রেশনটাকে কন্ট্রোল করে ভেগাস। যদি কারণে ভেগাল টোন বেড়ে যায়, ভেগাল টোনিসিটি বেড়ে যায়, তখন এই অ্যাসিড পেপসিন সিক্রেশনের পরিমাণটা বেড়ে যায়। ভেগাল টোন কখন বেড়ে যায়? যখন আমরা মানসিকভাবে উদ্বিগ্ন থাকি, সারা জমি নিয়ে কেস চলছে, আগে কেসের ডেট করেছে, কি হবে না হবে, তাড়াতাড়ি করে খেলাম, খেয়ে শোষ করে দৌড়ালাম কোর্টে, আর কেস সিভিল কেস মানে তো বুঝেছ, আবার ডেট,
কিছুতেই মানতে হবে না। এই যে অরিনেস, পরীক্ষা পড়েছে কি দিন করে বাবা, চিন্তা করে যাচ্ছি, পড়েই যাচ্ছি, খেতে ভুলে যাচ্ছি, পড়ে যাচ্ছি, খেতে ভুলে যাচ্ছি, পড়ে যাচ্ছি, খেতে ভুলে যাচ্ছি, যা বেকারটন বেড়ে যাচ্ছে। এদিকে রেগুলার ফুড ইনটেক হচ্ছে, বেকারটন বেড়ে গেলে ইরিটেশন কখন বাড়ে? মানসিক চাপ বেড়ে গেলে পরে আমরা দেবে না খাওয়া ভুলে যাই, যাই কি না? তো অলরেডি সব জিনিসগুলো গন্ডগোল হয়ে যাবে, তখনই অ্যাসিড পেপসিন জুসটার পরিমাণ বেড়ে যাবে, ও বেড়ে গিয়ে তোর অংশে খাদ্য পাবে না, ফাঁকা জায়গা পাবে। তখন কি করে মিউকাস মেমব্রেন গুলোকেই কুড়ে কুড়ে বাঁচবে, তখন সেগুলো ঘা হয়ে যাবে। এবার যদি আমি ঠিক মতো চান করা, ঠিক মতো পরিমিত টাইম ধরে খাওয়া, পরিমিত টাইম ধরে চিন্তা ভাবনা করে এগোনো, এইভাবে যদি আমি এগোতাম এই জিনিসটা ঘটতো না, তাই তো? সেই জন্যে হারিনেস যেমন আমাদের তাড়াহুড়ো করলে পরেও যেমন হবে, অরিনেসও তাই, বুঝতে পেরেছো? আর কারি, কারি মানে হচ্ছে রিচ ফুড। প্রতিদিন হোটেলে যাচ্ছি, প্রতিদিন রিচ ফুড খাচ্ছি, প্রতিদিনই আজ এই বিরিয়ানি, কাল ওই বিরিয়ানি চলছে চলছে। তার ফলে কি হচ্ছে? অ্যাসিড পেপসিন ইমব্যালেন্স হচ্ছে, তাদের সিক্রেশন বেড়ে যাচ্ছে, যার জন্য পেপটিক আলসার হচ্ছে। তো পেপটিক আলসার নিয়ে তোমাদের যদি দেয় কোশ্চেন, তোমরা দেবে গ্যাস্ট্রিক আলসারের ডিফারেন্স যদি না থাকে আমি লিখে দেবো, কারণ এটা দেয় সার্জারিতে তোমাদের, আমি তো খুঁজে পেলাম না কোনখানে আছে। এই যে এখানে একটা গলব্লাডার আছে, এই গলব্লাডারের কাজ কি? লিভারে যা সিক্রেশন হয়, সিক্রেশনটা প্রথমে এই পথ দিয়ে এসে এই গলব্লাডারের মধ্যে জমা হয়, বুঝতে পেরেছো? আর একটু এদিকে আমাদের থাকে, গলব্লাডারের মধ্যে এসে জমা হয়। যখন আমাদের ইন রেসপন্স টু ফুড, যখন আমরা খাদ্য খাবার খাই, সবসময় খাবার খাচ্ছি না, তখন এই কন্ট্যাক্ট করে, তখন এই বাইলটা এখান দিয়ে এসে এই পথে রুটি নামে, বুঝতে পেরেছো? তাকে হজম করার জন্য। আর এই যদি বাইলটা না থাকতো, আমাদের এইখানে যে এনজাইম গুলো বললাম কি, এই সেল অ্যাক্টিভেট হবে, তাই তো? এই এনজাইম গুলো কিন্তু বাইলে অ্যাক্টিভেট হবে। যত ইন্টেস্টিনাল এনজাইম আছে, যেগুলো তোমার ইলিয়াম, জেজুনাম, জোডিনাম, মিউকাস মেমব্রেনের থেকে যে এনজাইম গুলো বেরোচ্ছে, অ্যামাইলেজ, মল্টেজ, লাইপেজ, এখান থেকেও তো বেরোচ্ছে, হ্যাঁ, ইন্টেস্টিনাল লাইপেজ। ওখানে যখন গ্যাস্ট্রিক লাইপেজ বেরোচ্ছে, এটা হচ্ছে স্টমাক থেকে যখন লাইপেজ বেরোচ্ছে তখন গ্যাস্ট্রিক লাইপেজ। ইন্টেস্টাইন থেকে সেই লাইপেজ ইন্টেস্টাইনও বার করছে, কিন্তু এর এখানে লাইপেজ কিন্তু অ্যাসিড বেস লাইপেজ, এরা অ্যাসিডে অ্যাক্টিভেট হয়। এখানকার লাইপেজ কিন্তু ক্ষার বেস লাইপেজ, যেহেতু বাইরে কে ক্ষারকীয় মিডিয়া না পেলে এখানকার এনজাইম গুলো কাজই করতে পারবে না। সেই ক্ষারকীয় মিডিয়া কে দেয়? একমাত্র বায়ু এসে এইগুলোকে ক্ষারকীয় মিডিয়ায় নিয়ে আসে। তাই এখানকার এনভায়রনমেন্টে একটা ক্ষারকীয় এনভায়রনমেন্ট তৈরি হয়, সেখানে যত ইন্টেস্টিনাল এনজাইম গুলো বেরোচ্ছে, অ্যামাইলেজ থেকে আরম্ভ করে, লাইপেজ থেকে আরম্ভ করে, মল্টেজ থেকে আরম্ভ করে, সব তারা ওই ক্ষারকীয় মিডিয়া অ্যাক্টিভেট হয়ে তাদের কাজটা পারফর্ম করছে, যার জন্য সঠিকভাবে চলছে। যদি না হয় তখন গ্যাসের উৎপাদন হবে। এইখানে গল ব্লাডারের ইনফ্লামেশনকে বলা হয় কোলেসিস্টাইটিস। গল ব্লাডারে যে প্রবলেমটা হয় তাকে বলা হচ্ছে কোলেসিস্টাইটিস, যেটা নিয়ে তোমাদের কোশ্চেন আছে। কোলেসিস্টাইটিস কাকে বলে? তার ম্যানেজমেন্ট। এরপরে সিস্টাইটিস, ইনফ্লামেশন অফ দা তোমার গলব্লাডার, কোলেসিস্টাইটিস। এর সঙ্গে যদি পাথর যুক্ত হয় কোলেলিথিয়াসিস। কোলেলিথিয়াসিস, লিথিয়াসিস মানে হচ্ছে পাথর, বুঝতে পেরেছো? তো এখানে হলে পরে তখন একটা সার্জিক্যাল প্যাথোলজি সৃষ্টি হয়, হ্যাঁ, সেইটা নিয়ে তোমাদের একটা কোশ্চেন থাকে। এরপরে আসছে 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 আসছে
এই যে এখানে, হ্যাঁ, এটা কি অ্যাপেন্ডিক্স। এটা যদি কোনোভাবে খুলে যায় তখন তাই কি বলবো আমরা, appendicitis একটা কোশ্চেন হবে, what is appendicitis, what is the cause of appendicitis, what are the clinical features of appendicitis, তাই তো, হ্যাঁ, আর কি ম্যানেজমেন্ট আর ট্রিটমেন্ট, এই তো, আর কি আর তার কতগুলো কোশ্চেন পেয়ে গেলাম, 1 2 3 4টে, আর কি কোশ্চেন আছে, কোলাইটিস যদি বলে, এই যে কোলন দেখছো, কোলন কতগুলো আছে, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং ডিসেন্ডিং ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, 4টে। সিকাম থাকো অনেক সময় কোলনের অংশ ধরে, বুঝতে পেরেছো, সিকামের পরে হচ্ছে কোলন, সিকাম রিলেটেড এখানে যে এটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, কোলন রিলেটেড যখন কোলাইটিস, কোলাইটিস নিয়ে একটা সার্জিক্যাল কোশ্চেন থাকে, ঠিক আছে। আর কি থাকে, গলব্লাডার নিয়ে বললাম, স্যার গল ব্লাডারে যে ইনফ্লামেশনটা যেটা হচ্ছে ওটা পাথরের জন্য ইনফ্লামেশন হয় না কোনো বাইরে থেকে আপনার গিয়ে ব্যাকটেরিয়া গিয়ে ইনফ্লামেশন করে? দুটোই। ব্যাকটেরিয়া গিয়ে ইনফ্লামেশন যেটা হয় ওটা তো কোলেসিস্টাইটিস বলে, হ্যাঁ, আর কোলেরোসিস যেটা, কোলেরিথিয়াসিস, হ্যাঁ ওটা তো আপনার পাথর ক্যালকুলাস থাকার জন্য। ক্যালকুলাস থাকার জন্য। স্যার ক্যালকুলাস ক প্রকারের হয় স্যার? অনেক প্রকার। গল ব্লাডার স্টোনের মধ্যে গলব্লাডারে যে স্টোন হয় ম্যাক্সিমাম কোলেস্টেরল স্টোন হয়, যেটা ফ্যাট বেস, হ্যাঁ মিক্স স্টোন হয়, ক্যালসিয়াম স্টোন হয়, ক্যালসিয়াম আর কোলেস্টেরল মিক্সচার যখন হয়। স্যার, এখানে যে 3 প্রকার যে স্টোন রয়েছে, স্টোনের 3টের জন্যই কি সার্জারি জরুরি? হ্যাঁ, যদি কোলেস্টেরল ডিপোজিট ক্যালকুলাস হয় তাহলে সেই ক্ষেত্রেও সার্জারি, তো ওটা করা যায়, ব্রেকডাউন করা যাবে না? করা যাবে, চেষ্টা করতে হবে, কিন্তু হয় না, কারণ ব্যাপারটা হয় কি, হয় অ্যাকচুয়ালি এখানে যে তোমার বাইল সল্টগুলো আছে, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরকোলেট, আর যে বাইল অ্যাসিড আছে, এতে একটা রেশিও আছে। এই রেশিও যখনই অল্টারেশন হয় তখনই এই যে ওর মধ্যে যে কোলেস্টেরলটা আছে সেটা তো লিকুইফাইড তরল হিসাবে আছে, এবং তরল হিসাবে ততক্ষণই থাকবে যতক্ষণ এই রেশিওটা কনস্ট্যান্ট থাকে। রেশিওর এদিক ওদিক হলে কোলেস্টেরল গুলো আর লিকুইড থাকতে পারে না, প্রেসিপিটেট করে যায়। সেটা চেঞ্জ হয়ে গেল, ওই তো হারিনেস সেইটা তো কারণ, সেগুলো তো আমরা পড়বই পরে। হোয়াট আর দ্য কজ অফ যখনই আসবে কোলেরিথিয়াসিস, স্টোন কেন হয়, তাই বলবো। আমি আজকে প্রাইমারি সার্জারি শুরু করেছি, আমি আজকে এই জন্যই শুরু করেছি যে তোমরা যাতে সার্জারিটা করে আসতে পারো। এবার নেক্সট দিনে তো আমি পুরো ফুল সার্জারিটাই পড়াবো। আজকে তো ইন্ট্রোডাকশন হচ্ছে, একটা অবস্টেটিক শেষ হয়েছে, গাইনি শেষ হয়েছে, এবার সার্জারি ধরেছি, সার্জারিটা শেষ করে দেবো, তারপর মেডিসিন দেবো। তো আজকে আমরা সার্জারি করতে যাওয়ার আগে আমার মেন উদ্দেশ্য ছিল অ্যানাটমিক্যালি কনসেপ্ট গুলোকে আমরা কোন কোন জায়গায় সার্জারিটা করবো সেটা যদি আমরা অ্যানাটমিক্যালি কনসেপ্ট গুলো করে নিতে পারি তাহলে আমরা বুঝতে সুবিধা, ওই জন্য, ঠিক আছে। তো সেই জন্য আমাদের মেনলি যে জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কি, এটা তো ভেতরটা দেখালাম, এবার হচ্ছে অ্যাবডোমেনের পার্ট গুলোকে মনে রাখতে হবে। আর পাইলোরিক প্লেন, এটা হচ্ছে এখানে সুপিরিয়র স্পাইন, ট্রান্সটিউবারকুলার প্লেন, এখানে ক্লাভিকুলার মিড আর ইউনাল লিগামেন্টের মিড পয়েন্ট, একটা লাইন টানলাম, এদিকে ক্লাভিকুলার মিড পয়েন্ট, এদিকে ইউনাল লিগামেন্টের মিড পয়েন্ট, একটা লাইন টানলাম। এইখানে আমরা ইমাজিনারি দুটো হরাইজন্টাল আর দুটো লংজিটিউডিনাল লাইনের মাধ্যমে অ্যাবডোমেনটাকে আমরা 9টা ভাগে বাইরে থেকে ভাগ করে দিলাম, ঠিক আছে।
এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 5 6 7 8 9 বুঝা গেল? হুম 1 নম্বর হচ্ছে রাইট কন্ট্রিক্ট রাইট হাইপোকন্ড্রিয়া হাইপোকন্ড্রিয়া, এটা হচ্ছে এপিগাস্ট্রিক এপিগ্যাস্ট্রিয়াম, এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম, এটা রাইট লাম্বার, এটা আম্বিলিকাল, এটা হচ্ছে লেফট লাম্বার, এটা হচ্ছে রাইট ইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিয়াম লেফট ইলিয়াক। তো 9টা অ্যাবডোমিনাল এরিয়া ফ্রম আউটসাইড আমরা জেনে গেলাম, তাই তো? এইবার হচ্ছে এইখানে যে তোমার আম্বিলিকাস আর অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এখান দিয়ে যদি আমরা একটা লাইন টানি, তার মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 এর যে জাংশন এখানটা, এটাকে বলি আমরা ম্যাকবার্নস পয়েন্ট, ম্যাকবার্নস পয়েন্ট, ঠিক আছে? আর এর পরের দিনকে আমি এই সার্জারিটার তোমার অ্যাপেন্ডিসাইটিস কোলের পরে এই যে পয়েন্টটা এর গুরুত্ব আছে। ম্যাকবার্নিস ট্রায়াড, সিরিন ট্রায়াঙ্গেল, এইগুলো রিলেটেড উইথ অ্যাপেন্ডিসাইটিস, এই জায়গাগুলো তোমাকে জানতে হবে। যে কোনো রোগের ক্লিনিক্যাল ফিচার্স তোমাকে জানতে হবে। ক্লিনিক্যাল ফিচার্স মানে সাইন অ্যান্ড সিম্পটম। এক সাইন কাকে বলছি? যেটা যে অসুবিধাগুলো দেখা যায়। সিম্পটম কোনগুলোকে বলছি? যে অসুবিধাগুলো পেশেন্ট ফিলিং করে এবং ন্যারেট করতে পারে, তাদেরকে বলি সিম্পটম। সাইন হচ্ছে যে কোনো একটা জায়গায়, যেমন ম্যাকবার্নিস পয়েন্টে একটা ফয়েলিং, বা চেস্টে একটা সোয়েলিং, বা একটা আলসার, হ্যাঁ, বা একটা ইনভার্টমেন্ট অফ দ্য ভেন, বুঝতে পেরেছো? সিম্পটম হচ্ছে ফিভার, ফিভার অলসো সাইন, পেন মেনলি, পেটে যন্ত্রণা। অভিনয় করছি না সত্যি হচ্ছে, একমাত্র যার হচ্ছে সিন করছে। নাউসিয়া, নসিয়া, হেডেক। সিম্পটমের এখানে মজা। সিম্পটম হচ্ছে অনলি ফিলিং বাই দ্য পেশেন্ট হিমসেলফ এন্ড অলসো ন্যারেটিং। ন্যারেটিং না করতে পারলে সিম্পটম হয় না। সেটা ছাগল, গরু, এরা কোনো সিম্পটম দিতে পারে না, কারণ তারা ফিলিং কি করতে পারে না, পারে কিন্তু ন্যারেট করতে পারে না। কারণ হয়তো পারে, আমরা ভাষাটা বুঝতে পারি না, বুঝে গেল? তো সেই জন্য হচ্ছে কি, এই সাইন সিম্পটমের ডিফারেন্সটা আমরা জেনে গেলাম। এবং সাইন সিম্পটম এইগুলো দিয়ে যে একটা রোগের যে একটা পিকচার আমরা বানাই, সেটাকে বলছি আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ঠিক আছে, আজকে এই অবধি থাক।